সেগুলোকে একটা মানে নিয়ে আসে। আমরা একটা বিরতি নিয়ে আসি, নিচে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। খাবারের রেসিপিতে কোন বিষয়টা আপনি গুরুত্ব দেন? খাবারের স্বাদ, পুষ্টিগুণ, নাকি দেখার সৌন্দর্য, নাকি সবগুলোর কম্বিনেশন, কোনটা? যদি আদর্শ বলেন তাহলে সব কিছুর কম্বিনেশন বলা উচিত, কিন্তু আমার কাছে সবচেয়ে প্রথম হচ্ছে স্বাদ। যত সাজিয়েই আপনি দেন, সেই খাওয়া যদি খেতে মজা না হয়, আমার কাছে তার কোনো মূল্য নেই। পুষ্টিমানের ব্যাপার যে আমি খুব টিভিতে একটা, আপনারা যেটা দেখেন সেটা তো আর খেয়ে দেখার সুযোগ নেই, সেটা ক্ষেত্রে তো দেখাটাই। হ্যাঁ দেখাটাই, কিন্তু সেটা যে দেখবে, শিখবে, করবে, তখন রেঁধে যখন দেখবে যে এটা খেতে মজা, তখন সাকসেসফুল। রান্নার পরে যদি দেখেন একটা ফালতু, সেটা সে জীবনেও রান্নবে না। আর পুষ্টিমানের ব্যাপার যে আমার খুব একটা মানে আমি না, এটা তো আমাকে দেখেই বুঝতে পারেন। আর এমনিতে আপনার অবশ্যই পরিবেশন। আপনি একটা সাধারণ ডিমের তরকারি যদি একটা বাটিতে সুন্দর করে পরিবেশন করেন, যে খেতে বসবে তৃপ্তির সাথে খাবে। আরেকটা প্রশ্ন, একটা অভিযোগ মানে যারা টিভি বা পত্রিকায় পড়ে রান্না করেন তাদের কাছ থেকে পাই যে যারা রান্না শেখান তারা নাকি সব গোমর ফাঁস করেন না, কিছু হাতে রেখে দেন। এটা কি সত্যি কিনা? জাস্ট এক কথায় যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই, তবে আমার ক্ষেত্রে একেবারেই না। তাহলে এটা মানছেন কেউ কেউ এটা করে? হ্যাঁ অবশ্যই করে। আমি নিজে শিখতে গিয়েই তো বুঝি মানুষের থেকে। সারা জীবন স্ক্রিনে দেখলাম আপনাকে সিক্রেট রেসিপি একটা রেখে দেন। আচ্ছা, আমরা এবার সিক্রেট হার্ব সিক্রেট রেসিপিটা এবার হ্যাঁ। আপুর বাসায় গিয়ে খেতে হবে। হ্যাঁ অবশ্যই, যেটা এখনো মোস্ট screen এ দেখায়নি। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। কারণ আমি বলি, আমার কাছে এখন, আগে শিখতাম আমি নিজেকে এনহ্যান্স করার জন্য বিভিন্ন জায়গা থেকে রান্না আমি পিক করতাম, বাট এখন আমার কাছে একটা দায়বদ্ধতা হয়ে গেছে যে আমি এটা কিভাবে দেব মানুষের ভিতরে, যেন মানুষ এটাকে গ্র্যাব করতে পারে, শিখতে পারে। সেই কারণে আর কি। তুমি এই যে সঙ্গীতকে পেশা হিসেবে নেওয়ার ব্যাপারে আমরা কতটুকু এগিয়েছি? ওই যে আমরা যে আলোচনাগুলো করলাম, হ্যাঁ, সঙ্গীতকে আসলে শুধু গান লেখাটাকে পেশা হিসাবে আসলে নেওয়ার মতো অবস্থা নাই আমি বলবো। আমি দীর্ঘদিন এক যুগের বেশি সময় ধরে কাজ করছি। কারণ হচ্ছে কি, একজন গীতিকারের যেসব মূল্যায়নগুলো হওয়া উচিত, অর্থনৈতিক মূল্যায়ন, সামাজিক মূল্যায়ন, পারিবারিক মূল্যায়ন, কোনো কিছু কেউ নেই। মানুষ চায়, একটা বাবা মা চায় যে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, কেউ কিন্তু বলে না যে গীতিকার হবে, সুরকার হবে। সো পারিবারিক মূল্যায়ন হয়নি, অর্থনৈতিক মূল্যায়ন হয়নি। আপনি যখন দেখবেন একটা ছেলে বিয়ে দিতে যাবে বা কিছু বলবে, যে ছেলে কি ওরা গান লিখে, বলবে যে হবে না। সামাজিক মূল্যায়ন হয়নি। সো গান লেখাটাকে আসলে আপনারও কি এরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে, মানে এই সঙ্গীতকে পেশা হিসেবে নেওয়ার ক্ষেত্রে? ডেফিনেটলি আমার তো ফ্যামিলি তো চাইনি, কারণ আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে আমার বন্ধুরা বিসিএস দিয়ে এখানে ওখানে ঢুকে গেছে, আমি সঙ্গীতের প্রেমে পড়ে হাবুডুবু হাবু খেতে খেতে এটাই একটা একটা শিল্পীদের ক্ষেত্রে এটা হয়, আমার ক্ষেত্রে এই হাবুডুবু খেতে খেতে মিউজিকের সাথে রয়ে যাওয়া। এটা আমি খুবই এনজয় করি আমার কাজগুলো, কারণ আমি একটা গান সৃষ্টি করা, লেখা, সুর করা, এটা এই যে গিফটের বিষয়টা, এটা অনেকের অনেক অর্থ আছে, অনেক কিছু আছে, কিন্তু আসলে এই যে এই ক্ষমতাটা যে আল্লাহ তাআলা সবাইকে দেন না, আমি যে একটু হলে পেয়েছি, এই জন্য আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞ। আমি নিজে খুবই স্যাটিসফাইড, আমার বাবা মাও এখন স্যাটিসফাইড। যখন লাস্ট ইয়ারে আমি জাতীয় পুরস্কার পেলাম, আমার বাবাকে নিয়ে গেছিলাম, যখন প্রাইম মিনিস্টার আমাকে একটা মানে অ্যাওয়ার্ড দিলেন, আমার বাবা তখন খুব নিশ্চয়ই মনে মনে অনেক তৃপ্ত হয়েছেন, যে মানে যে অভিমান কষ্টটা ছিল আমার মনে হয় কিছুটা হলেও দূর হয়েছে। রনি ভাই, আপনার কাছে একই প্রশ্ন থাকবে আমার। নির্মাতা এটাকে পেশা হিসেবে নেওয়ার ক্ষেত্রে আমরা কত দূরে গিয়েছি? এখন তো অনেক দূরে গিয়েছি বলা চলে। আমি যখন শুরু করেছিলাম, আমার গ্র্যাজুয়েশন হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো তখন হচ্ছে যে শুরুতে যখন আমি কাজ শিখবো অথবা আমি ডিরেকশন দেওয়া শুরু করেছি, তখন কিন্তু আত্মীয় স্বজনদের মধ্যে কিন্তু এক ধরনের ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ও তো কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে, ভালো একটা কোম্পানিতে জব করবে অথবা নিজে একটা সফটওয়্যার ফার্ম সবাই দিবে, কিন্তু নিশ্চিত একটা, হ্যাঁ কিন্তু কি করছে, মানে শুটিং টুটিং করে বেড়ায়। তো এটা তো সবসময় একটা বিষয় থাকে। কিন্তু আমার ফ্যামিলি যেটা আমাকে সবসময় আসলে সাপোর্ট দেয়, হ্যাঁ, আমার আব্বু আম্মু দুজনই টিচার, এবং দুজনের মধ্যেই একটা ওই ব্যাপারটা আছে, একটা সাংস্কৃতিক মনোভাব আছে, এবং আমাকে সবসময় বলে তুমি যেটাতে কনফিডেন্ট হও তুমি সেটাতে করো। এবং আমি এটা শুরুতেই এটা প্রফেশন হিসেবে নিব, ডেফিনেটলি এটা শুরুতে ভাবি নাই, কিন্তু দিন দিন আমি কিন্তু এটার প্রতি, মানে শুধু আমার কিন্তু প্রেম ছিল বেশি। আস্তে আস্তে যখন পেশাদারিত্বের দিকে ঢুকে গেলাম, তখন আমি বলবো এটা খুব ভালো, সুন্দর একটা নাইস প্রফেশন হতে পারে। অ্যাট দ্য সেম টাইম আমি ওই কথাটাই বলবো, আমি লাস্ট ইয়ার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি আমার প্রথম চলচ্চিত্র চোরাবালির জন্য। টোটাল 5টা ন্যাশনাল অ্যাওয়ার্ড ছিল, তার মধ্যে আমারও একটা। তো আমার আব্বু আম্মুকে আমি নিয়ে গেছিলাম, আমার বোনকে নিয়ে গেছিলাম। তো আমার আব্বু, মানে যেটা হয়েছে যে আব্বু আম্মু পাশে বসা, যে প্রাইম মিনিস্টারের কাছ থেকে নিচ্ছি,
তখনও হয়তো আমার আব্বা আম্মার ওইটা মনে হয়েছে যে হ্যাঁ ওই যে ওকে বলছিলাম যে তোমার মতো তুমি করো, সেটা হচ্ছে স্যাটিসফাইড একটা ফেস, যেটা আমাকে সবচেয়ে, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পুরস্কার। তো যে কোনো বাবা মাই শুধুমাত্র আগে যেরকম ছিল যে পাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার এবং সরকারি সচিব অথবা আমলা হইতে হবে এরকম, তার বাইরেও অনেক ধরনের প্রফেশন, খুব ভালো ভালো প্রফেশন আসছে। একটা ফ্যাশন ডিজাইনার হইতে পারে, ইনফ্যাক্ট একজন ভালো রাইটার হইতে পারে, যে কোনো প্রফেশন। এখানকার অনেক ভেরিয়েশন আছে, শুধুমাত্র নায়িকা নায়ক ডিরেক্টর এটার বাইরেও একজন ভালো ক্যামেরা ক্রু হইতে পারে। হ্যাঁ, মানে অনেক ধরনের প্রফেশনের বৈচিত্র্য আছে। তো এটাকে পেশা হিসেবে নেওয়ার খুব ভালো টাইম এখন। অবশ্যই ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা অনুষ্ঠান শেষ করছি। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।